নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ফাল্গুনি চলে এসেছি আমার চ্যানেল মুক্ত পাখি নিয়ে আপনাদের সঙ্গে। আজ নিয়ে যাব আপনাদেরকে এক নতুন জায়গার সন্ধানে। চলুন দেখা যাক কোথায় যাওয়া যায়। যথারীতি আমি এসে উপস্থিত হয়েছি অম্বিকা কানলা স্টেশনে। আমরা এখন ধরবো ট্রেন, আমরা যাব ব্যান্ডেল। তো আমাদের আজকের গন্তব্য হচ্ছে হুগলি জেলার ব্যান্ডেলে অবস্থিত রাজারহাটের লাহিড়ী বাবার আশ্রম। তো আমাদের ট্রেন ঠিক টাইমে চলে এসছে, আমরা ট্রেনে উঠে পড়েছি, এরপর পৌঁছে যাব ব্যান্ডেলে। এবার আসি কিভাবে পৌঁছাবেন ব্যান্ডেলে। আপনারা হাওড়া, শিয়ালদা যেখান থেকেই আসুন না কেন আপনাদের এসে নামতে হবে ব্যান্ডেল জংশন, বা কাটোয়া যে কোনো জায়গা থেকে আপনাদের এসে প্রথমে নামতে হবে ব্যান্ডেল স্টেশন। তো ব্যান্ডেল স্টেশন আমরা পৌঁছে গেছি, আমাদের ট্রেন ঠিক সময়ে নামিয়ে দিয়েছে আমাদের ব্যান্ডেল স্টেশনে। আমরা এবার এগিয়ে যাব, সামনের দিকে আছে ওভারব্রিজ, অথবা আমরা সাবওয়ে দিয়ে স্টেশনের বাইরে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে পড়ব। এই দেখুন, আমরা সাবওয়ে দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে এসেছি। 1 নম্বর প্ল্যাটফর্ম, এই যে এদিকে হচ্ছে টিকিট কাউন্টার, আর ঠিক তার উল্টো দিকে অটোগুলো দাঁড়িয়ে রয়েছে। আর আমরা যেহেতু সাবওয়ে দিয়ে বেরিয়েছি, আর যারা ওভারব্রিজ দিয়ে বেরোবেন তারা এইখানটা দিয়ে নেমে বেরিয়ে আসবেন, আর আমরা সাবওয়ে দিয়ে ওই পিছনটা দিয়ে বেরিয়ে এসেছি। তো এবার আমাদের প্রথম কাজ হবে একটা অটো ঠিক করার, যে অটো করে আমরা যাব লাহিড়ী বাবা আশ্রমে। এখানে সামনে প্রচুর অটো দাঁড়িয়ে রয়েছে, তবে আমরা এই অটোতে চেপে বসেছি। মাথা পিছু ভাড়া নেবে 25 টাকা। তবে বন্ধুরা, আপনারা কিন্তু অটোতে চাপার আগে ভালো করে কথা বলে নেবেন, এবং একদম যেন আশ্রমের গেটে নামায় এই কথাটা বলে নেবেন। কিছু কিছু অটো ড্রাইভার আছে, তারা একদম আশ্রমের গেটে না নামিয়ে তার খানিকটা আগে নামিয়ে অনেকটা হেঁটে যাওয়া করায়। অতএব চাপার আগে এই ব্যাপারটা একদম ক্লিয়ার করে অটোতে চাপবেন। ব্যান্ডেল স্টেশন থেকে আশ্রমের দূরত্ব মোটামুটি 5 কিলোমিটার করেছি। আর এই যে সামনের রাস্তার এই যে দুধারে দেখছেন দোকান, এই রাস্তা দিয়ে গিয়ে গেটের কাছে পৌঁছবো। বন্ধুরা, এখানে একটু জানিয়ে রাখি, এই মন্দিরে প্রবেশ করার জন্য কোনো প্রবেশ মূল্য কিন্তু লাগে না। রাস্তার দুপাশে অনেকগুলো দোকান রয়েছে, যেখানে আপনারা সকালের টিফিনটা খেতে পারেন, জলখাবারে ঘুগনি, মুড়ি, চপ, তেলে ভাজা, এছাড়া কচুরিও পাওয়া যাচ্ছে। তো আপনারা যার যার পছন্দ মতো এখানে খাবার খেতে। আমরা সকাল 10টা বাজার একটু আগেই উপস্থিত হয়েছিলাম, তো সেই কারণে এখনও মন্দিরের গেট খোলেনি। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। ততক্ষণ আমরা দেখে নিই আশ্রম কতক্ষণ খোলা থাকে। খোলা থাকে সকাল 10টা থেকে 12টা, আর বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এই সময়টুকু মন্দির খোলা। এবার দেখুন, মন্দিরের উল্টো দিকে, গেটের উল্টো দিকে কি ভীষণ বড় একটা মাঠ রয়েছে, যে মাঠে গাড়ি পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা রয়েছে। আপনারা যারা বাইক বা 4 চাকা করে আসবেন তাদের পার্কিংয়ের কোনো অসুবিধা হবে না। বাইক, টোটো, অটো পার্কিং নেয় 10 টাকা, আর 4 চাকা পার্কিং চার্জ নেয় 30 টাকা। এছাড়া এখানে পিকনিক স্পট হিসাবেও যারা এই অঞ্চলে পিকনিক করতে চান, তারা এখানে পিকনিক স্পট ভাড়া নিতে পারেন। কিছু কিছু ফোন নাম্বার দেখছি গাছে গাছে ঝোলানো রয়েছে, সেখানে যোগাযোগ করে এই পিকনিক স্পট ভাড়া নিতে পারেন। বাইরে আপনারা পিকনিক করতে পারেন। চলুন, 10টা প্রায় বাজতে চলেছে। এবার আমরা আস্তে আস্তে মন্দিরের গেটের দিকে এগিয়ে যাই। আশা করছি এক্ষুনি গেট খুলে দেবে, তো আমরা তারপর ভেতরে প্রবেশ করবো। দেখুন, গেট খুলে দিয়েছে। এবার আমরা একে একে প্রথমে ভেতরে প্রবেশ করি। আমরা গেট দিয়ে ঢুকে পড়েছি। এবার দেখুন, গেট দিয়ে ঢুকেই প্রথম পড়বে এই সামনে একটা গাছের কি সুন্দর করা, মানে একদিক থেকে গাছের আর একদিকে গেটের মতো করা। তো এই গেটের তলা দিয়ে প্রবেশ করতে হবে। আর এখন ডিসেম্বর মাস, 25শে ডিসেম্বর থেকে জানুয়ারি 1st উইক অবধি এখানে অনুষ্ঠান হয়, তাই কিছু লাইট, টুনি লাইটও জ্বালানো আছে। এবার ঢুকেই প্রথমে ডান দিকেই পড়বে একটা সুন্দর শিবের মূর্তি, অপূর্ব সুন্দর পাথরের একটি মূর্তি, আর তার সামনে রয়েছে একটা ফোয়ারা। আর এই গেট, গাছের যে গেটটি, সেই গেটের দুপাশে রয়েছে দুটো হাতি, যেন হাতি দুটো সবাইকে ওয়েলকাম করছে মন্দিরের গেটে প্রবেশ করার জন্য। আর শীতকালে আসার জন্য উপরি পাওনা হিসেবে আপনারা পেয়ে যাবেন প্রচুর ফুলের গাছ। আর এখন যেহেতু শীতকাল, তাই প্রচুর ভক্ত এবং দর্শনার্থী সমাগম হয়েছে। তারপরে খানিকটা এগিয়ে গিয়ে আছে অনেক রাজহাঁস রাখা রয়েছে। দেখুন কি সুন্দর রাজহাঁসগুলো খেলা করে বেরোচ্ছে, অপূর্ব তাদের ডাক শুনতে পাওয়া যাচ্ছে। আর তার সাথে রয়েছে নানা রংবাহারি রঙের ফুলের বাহার। অনেক ফুল চারপাশে ফুটে রয়েছে, কোথাও হলুদ, কোথাও লাল, কোথাও সাদা। চারিদিকে তাকালে অপূর্ব সুন্দর লাগছে।
আর রাজহাঁসের সাথে রয়েছে কিছু আরও অন্য প্রজাতির হাঁস। তো চলুন এবার আরেকটু সামনের দিকে এগিয়ে যাই। এবার বলে রাখি বন্ধুরা, আপনাদের যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আসুন দেখে নিই মন্দিরে প্রবেশের জন্য কি পোশাক বিধি রয়েছে। মন্দিরের দর্শনার্থীদের জন্য রয়েছে পোশাক বিধির কিছু নিয়ম, যেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। টুপি পরে মন্দিরের ভেতর প্রবেশ করা যাবে না। আর মহিলাদের ক্ষেত্রে মাথায় কাপড় বা ওড়না বা কিছু দিয়ে মাথা ঢাকা দিতে হবে। আর মিনি স্কার্ট পরে ভেতরে প্রবেশ করা। ব্যান্ডেল স্টেশন থেকে 5 কিমি দূরে অবস্থিত এই শ্রী বিষ্ণু মোক্ষধাম বা আধারালয়। শ্রী বিষ্ণু শ্যামাচরণ লাহিড়ীর মতে মানবদেহ হলো আধার, আর এটাই হলো তার ঘর অর্থাৎ আলয়, তাই এর নাম আধারালয়। এবার আমরা চলে এসেছি, দেখুন সামনে কি অপূর্ব একটা দুর্গা মূর্তি। মা দুর্গার আবাহন বা বিসর্জন যেভাবেই নেবেন আপনারা, মা দুর্গাকে হয় আবাহন করে নিয়ে যাওয়া হচ্ছে বাঙালি রীতি। তো এই মূর্তির পাশ দিয়ে আমরা এবার ঢুকে যাব, দেখবো সেদিকে আর কি আছে। দুর্গা মূর্তিটাকে বাঁ হাতে রেখে ডান হাতে যে বিল্ডিংটা দেখছেন, এটা শুধুমাত্র মন্দিরের সদস্যরাই ঢুকতে পারেন, বাকিরা কিন্তু এখানে প্রবেশ করতে পারেন না। এবার দেখুন চারপাশে কি ভীষণ পাখির কলরব। এই পাখির কলরব কোথা থেকে আসছে আপনাদের দেখায়। এই যে রয়েছে একটা পাখিরালয়, এখানে অনেক প্রজাতির পাখি একসাথে রাখা হয়েছে, তাই তাদের এত কলরব শোনা যাচ্ছে। সর্বধর্মের মিলন স্থল হলো এই আধারালয়। প্রথমেই আছে খ্রিস্টানদের জন্য এক প্রার্থনা স্থল। এই দেখুন যে প্রভু যিশু। এবার এটাকে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব। নির্জন শান্ত পরিবেশ, চারপাশে সবুজ গাছপালা, অপূর্ব একটা পরিবেশ। সেই পরিবেশের মধ্যে দিয়ে যেতে যেতে আপনাদের প্রথমেই নজরে পড়বে ওই দেখুন দূরে আর এক সুন্দর মূর্তি। প্রথমে ফোয়ারাটা বন্ধ ছিল, তো তারপরে দেখুন ফোয়ারাটা চালিয়ে দেওয়ার পর কি অপূর্ব একটা পরিবেশ। আর এক সুন্দর শান্ত পরিবেশের মধ্যে ফোয়ারার জলের ঝরঝর শব্দ সেই পরিবেশকে আরও সুন্দর করে তুলেছে। অপূর্ব লাগছে এই মূর্তিটি দেখতে। পুরো আশ্রমিক পরিবেশ, ঝর্ণার জল, ঝপঝপ করে জল পড়ার আওয়াজ, অপূর্ব একটা পরিবেশ। যদি আজকে লোকজন বেশির জন্য। এবার কাঠের ব্রিজটা দিয়ে উঠে গিয়ে আমরা দেখব আছেন স্বয়ং দেবাদিদেব। দেখুন দেবাদিদেব মহাদেবকে দর্শন করি কাঠের ব্রিজ দিয়ে উপরে উঠে গিয়ে। এই যে ভেতরে অধিষ্ঠান করছেন দেবাদিদেব মহাদেব। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। দেবাদিদেবের মন্দির থেকে বেরিয়ে আছে শ্রী বিষ্ণু মন্দির। এই দেখুন বিষ্ণু মন্দির। বিষ্ণু মন্দির দর্শন করে এবার যেই মুহূর্তে আমরা ডান দিকে ঘুরবো, তারপর ডান দিকে যেতে যেতে প্রথমেই পড়বে লোকনাথ মন্দির। লোকনাথ বাবার মন্দির পার হয়ে আরেকটু এগিয়ে গেলেই আছে জগদ্ধাত্রী মন্দির। তো প্রথমে মন্দিরটি বন্ধ ছিল, পরে মন্দিরটি খোলা হয়। সম্পূর্ণ ধাতু দিয়ে বানানো এই মূর্তি। এরপর এই মূর্তিকে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব। প্রথমেই চোখে পড়বে একটা ময়ূরের স্ট্রাকচার, গাছ দিয়ে বানানো সম্পূর্ণ একটি ময়ূরের স্ট্রাকচার, যেটা দেখতে খুবই ভালো লাগছে। এবার এই ময়ূরের স্ট্রাকচারকে সামনে রেখে আমরা আরেকটু সামনে যাব। এবার প্রথমেই পড়বে শিশু উদ্যান। শিশু উদ্যানে কী কী আছে দেখি। শিশু উদ্যানে আছে ছোট দোলনা, আছে একটা ছোট্ট টয় ট্রেনের মূর্তি, আর এই যে আবার গাছ দিয়ে বানানো আরেকটি স্ট্রাকচার, শিশুকে কোলে নিয়ে আছে তার মা। এদিকটায় রয়েছে আশ্রমে যারা থাকবে তাদের ঘর, সে বিষয়ে পরে আসছি। এবার চলুন একটু শিশু উদ্যানটায় ঘুরে নিই। শিশু উদ্যানে দেখুন সবাই দোল খাচ্ছে, তো আমিও ফাঁক বুঝে, যদিও এটা শিশুদের জন্য, কিন্তু চেপে পড়েছিলাম, একটু দুলেও নিলাম দোলনাতে, ফাঁকা ছিল যেহেতু। তো এরপর আছে স্লিপ, সেখানে ছোট ছোট বাচ্চারা স্লিপ খাচ্ছে। এবার এসে গেছি অন্নভোগের ঘর। এখানে অন্নভোগ পাওয়া যায়, তার জন্য টিকিট বা কুপন কাটতে হবে। চলুন আমরা 80 টাকার বিনিময়ে একটা কুপন কেটে নিয়েছি। এই যে এরকম একটা টোকেন দেয়। ভোগ খাওয়ানো শুরু করে দুপুর 12টা থেকে। তো আমরা আমাদের সুবিধা মতো পরে ভোগটা খেয়ে নেবো। আগে চলুন মন্দিরটা ঘুরে নিই, নাহলে 12টায় বন্ধ। ঘন সবুজ সুন্দর বাগান এবং শান্ত পরিবেশের জন্য পরিচিত, যা ধ্যান ও শান্তির জন্য উপযুক্ত। মন্দির প্রকল্পে সাহায্য করে একজন মানুষের প্রতিফলক। আর এবার এখানে যারা একদিন বা দুদিনের জন্য থাকবেন তাদের জন্য একটা ফোন নাম্বার দিলাম, তারা এই ফোন নাম্বারে ফোন করে এখানে বুক করতে পারেন রুম।
চলুন এবার এই আশ্রমে থাকা ঘরকে সামনে রেখে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাই, দেখি কী আছে প্রথমেই পড়বে। এবার চলে এসেছি সামনে এক অপূর্ব সুন্দর কৃষ্ণ মূর্তি, আর ঠিক এই কৃষ্ণ মন্দিরের পাশেই রয়েছে উপাসনা ঘর, যেখান থেকে আপনারা আশ্রম সংক্রান্ত সমস্ত বইপত্র পেয়ে যেতে পারবেন। তো এই কৃষ্ণ মূর্তিকে সামনে রেখে আরেকটু সামনে এগোলে এবার আসবে রাধা কৃষ্ণের যুগল মূর্তি, যে মূর্তিটিও দর্শন করতে অপূর্ব লাগবে আপনাদের, খুব সুন্দর। আর ঠিক এই যুগল মূর্তিকে পাশে রেখে আমরা এবার এগিয়ে যাব। এক পাশে আছে সুন্দর করে সাজানো গাছের গেট, যে গাছে অপূর্ব সব কারুকার্য, ছবি, পেন্টিং দিয়ে ভর্তি করা, আর উল্টো পিঠেই আছে ভোগ প্রসাদ গ্রহণের ঘর। এই যে বাঁ পাশের যে বিল্ডিংটা বাদামি কালারের, ওটা হচ্ছে ভোগ প্রসাদ গ্রহণের। এবার দেখুন গাছগুলো কি সুন্দর করে পেন্টিং করা আছে, রাধাকৃষ্ণের মূর্তি, শুধু কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, এরকম গ্রাম্যবধূ বিভিন্ন রকমের কারুকাজ করে করে গাছটাগুলোকে সুন্দর করে সাজানো রয়েছে। তো এবার আমরা এসে গেছি যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর শিক্ষা এবং দর্শনে নির্মিত একটি শান্ত সুন্দর আধ্যাত্মিক স্থান, যেখানে বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষের মিলন ঘটে এবং এর স্থাপত্য ও পরিবেশ মনোমুগ্ধকর। আস্তে আস্তে এগোতে এগোতে আমরা মূল মন্দিরের সামনে চলে এসেছি। এখানে জুতো জমা রাখতে হবে, মাত্র 2 টাকার বিনিময়ে যেরকম আপনাকে নাম্বার লেখা একটা ব্যাগ দেবে, সেই ব্যাগে আপনারা জুতো রাখবেন। মূল মন্দিরে প্রবেশের পূর্বেই রয়েছে একটা সুন্দর রথের ছবি, যে রথের বাহন হয়ে রয়েছেন স্বয়ং অর্জুন, আর তার সারথি রূপে রয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। এখন যেহেতু জানুয়ারি মাস, তো এখন মেলা চলছে, সেই কারণে প্রচুর ভিড়, আর সেই ভিড়কে সামাল দেওয়ার জন্য সরাসরি মন্দিরে না ঢুকে পাশে বাঁশ দিয়ে কিছু ব্যারিকেড মতো করে দিয়েছে। সেই ব্যারিকেডগুলোকে টপকে টপকে অনেকগুলো লাইন ধরে তবে মেন মন্দিরে প্রবেশ করতে হয়। দেখুন সোজা ওই রাস্তাটা দিয়ে অন্য সময় ঢুকতে দেয়, তো এখন সেইটা বন্ধ করে এই বাঁশের ব্যারিকেড দিয়ে ঘুরে ঘুরে আপনাদের মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কত লোক সমাগম হয়েছে। বলতে বলতে আমরা মন্দিরের মেন গেট দিয়ে ঢুকে পড়েছি। ঢুকেই প্রথমে ডান পাশে যে ছোট মন্দির রয়েছে সেই মন্দির দর্শন করতে হয়, তারপর মেন মন্দির, তারপর বাম পাশের মন্দির। তো ডান পাশের মন্দিরটা আমরা আগে দর্শন করব। চলুন ডান পাশের মন্দিরটার ভেতরে কি আছে। মন্দিরের ভিতরে রয়েছে রাম, লক্ষ্মণ আর সীতার বিগ্রহ, আর তাদের নিচে রয়েছে বজরংবলীর একটা ছোট্ট সুন্দর মূর্তি। তো এই মূর্তি বা মন্দির থেকে নেমেই পাশেই রয়েছে একটা পাখির ঘর, যেখানে রয়েছে এরকম কি সুন্দর দেখতে কালো রঙের টার্কি পাখি। অনেকেই ময়ূর ভেবে ভুল করছিল, তো পাখিটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসছে, যেন সে ছবি তুলতে চায়। বাঁ পাশে ছোট মন্দিরের ভিতরে রয়েছে কৃষ্ণ, কালী আর দুর্গার মূর্তি। খুব সুন্দর সাদা পাথরের মূর্তিগুলো। 2003 সালে তৈরি এই আশ্রম আধ্যাত্মিক সাধক লাহিড়ী বাবাকে উৎসর্গ করা হয়েছে। জলের ওপর নির্মিত স্থাপত্য শৈলীতে আছে রাজস্থানী ও দক্ষিণ ভারতীয় মন্দিরের প্রভাব, সুন্দর মার্বেল পাথরের জাফরানি কাজ আর রকমারি কাঁচের কাজ। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর শিক্ষা ও দর্শনে নির্মিত একটি শান্ত সুন্দর আধ্যাত্মিক স্থান, যেখানে বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষের মিলন ঘটে এবং এর স্থাপত্য ও পরিবেশ মনোমুগ্ধকর। শ্যামাচরণ লাহিড়ীর দর্শনে তৈরি, যিনি গৃহস্থদের যোগ শিক্ষা দিতেন এবং ক্রিয়াযোগ পদ্ধতির প্রতিষ্ঠাতাও ছিলেন। প্রধান মন্দিরটি একটি জলাশয়ের ওপর নির্মিত। এখানে শুধু হিন্দু দেবদেবী নন, খ্রিস্টান ও মুসলিমদের জন্য আলাদা আলাদা শ্রদ্ধার স্থান রয়েছে, যা সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেয়। 2003 সালে শুরু হয়েছিল, আর আজ এর স্থাপত্য এবং নান্দনিক সৌন্দর্য অতুলনীয়। মূল মন্দিরের সামনে দাঁড়িয়ে অবাক লাগে, কারণ মন্দিরটি জলাধারের গভীর থেকে উঠে এসেছে। এর প্রবেশদ্বারে একটি দুদণ্ড গোপুরম রয়েছে, তাকে পাশে রেখে স্বর্ণ মন্দিরের মতো জলে পা ভিজিয়ে মন্দিরে প্রবেশ করে সিঁড়ি দিয়ে নেমে স্বয়ংভূ শিবলিঙ্গ এবং যোগীরাজের সুখী মূর্তি দেখতে পাওয়া যায়। পূর্ণিমার রাতে সাদা মন্দির কৈলাসের কথা মনে করিয়ে দেয়। সমগ্র মন্দিরটি মানবদেহের আদলে তৈরি করা হয়েছে, এতে যোগের গুপ্ত নীতি থাকে। মন্দিরের ভেতরে যে যোগীরাজের মূর্তি আর স্বয়ংভূ শিবলিঙ্গ আছে তার ছবি দেখাতে পারলাম না, কারণ মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। তো আমাদের মন্দির ঘোরা হয়ে গেল, এবার মন্দির থেকে বাইরে বেরোবো। প্রথমে বেরিয়েই আছে একটা ওমের মন্দির। এই দেখুন কি সুন্দর ওমটা, খুব সুন্দর ওমটা অধিষ্ঠান করছে। এই ওমের মন্দির দেখে এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে। প্রথমে গিয়ে আমাদের নিতে হবে জুতো,
শীতের মন্দিরে আশ্রমের চারিপাশে নানা রঙের ফুলের বাহার, আর তার সাথে এত মানুষের আগমন আর শান্ত একটা পরিবেশ, যা অপূর্ব লাগলো। আমাদের জুতো নেওয়া হয়ে গেছে। এবার আমরা যে বাৎসরিক মেলা হয় সেই মেলাতে চলে এসেছি। মেলাতে অনেক দোকান এসেছে, সোয়েটার, জামা কাপড়, সাজগোজ থেকে শুরু করে সব কিছুরই দোকান আছে প্রায়। এই দেখুন, জামা কাপড়, সোয়েটার, সাজের দোকান, তাছাড়াও রয়েছে বিভিন্ন খাবারের স্টল, বিরিয়ানি থেকে শুরু করে সমস্ত রকম খাবার আপনারা পাবেন। আর একটা বিশেষ জিনিস আছে, সেটা হলো এখানে পিঠার স্টলও এসেছে। আপনারা যাদের যাদের পিঠা পছন্দ, সব রকমের পিঠা, ভাজা পিঠা, পাটিসাপটা, অনেক রকমের পিঠার স্টল আছে, আপনারা খেতে পারেন। আর এখানে সেই পিঠা খাবেন তো একরকম, খাওয়ার সাথে সাথে এখানে তৈরিও হচ্ছে, আপনারা নিজে চোখে সেই তৈরি করার পদ্ধতিটা দেখে নিতে পারবেন। এবার এই মেলা ঘুরে এবার আমাদের সময় হয়ে গেছে, এবার ঘড়িতে বেজে গেছে দুপুর 1টা। তো এবার আমরা যাব ভোগ প্রসাদ গ্রহণের জায়গায়। আমরা চলে এসেছি ভোগ গ্রহণ করার জন্য। তো অন্য সময় যে বিল্ডিংটা আপনাদের দেখিয়েছিলাম সেখানে ভোগ খাওয়ানো হয়, তো এখন মেলা চলছে আর লোক সমাগম বেশি, সেই কারণে এই বাইরে এখানে খাওয়ানো হয়। এখানে তার উল্টো দিকে রয়েছে হাত ধোয়ারও সুব্যবস্থা রয়েছে। তো চলুন, এইভাবে থালা নিয়ে, পাতা নিয়ে প্রথমে নিজেদের ভোগ প্রসাদ নিয়ে থালা নিয়ে গিয়ে ফাঁকা জায়গা দেখে বসতে হবে। আমরা ভোগ নিয়ে এসে ফাঁকা জায়গা দেখে বসে পড়েছি। ভোগটা থাকে সম্পূর্ণ নিরামিষ খাবার। তো কী কী খাবার আছে এই দেখুন, আমি বসে পড়েছি। এবার আপনাদের দেখাই ভোগ প্রসাদের মধ্যে কী কী খাবার আছে। তো থাকে ভাত, ডাল, দুটো তরকারি, তার সাথে থাকে চাটনি, পাঁপড় আর পায়েস। প্রথমবারে অল্প অল্প দেবে, তারপর নষ্ট না করে আপনি খেতে পারলে আবার থালা নিয়ে যাবেন। যতবার আপনি পারবেন ততবার আপনাদেরকে খাবার দেবে। খাবার কিন্তু নষ্ট করা যাবে না। তো ভোগ প্রসাদ খেয়ে তো অপূর্ব লাগলো। যে কোনো ঠাকুরের ভোগ প্রসাদই অপূর্ব লাগে। তো আমরা এবার রেডি বাড়ি ফেরার জন্য বাইরে বেরিয়ে এসেছি। বাইরে প্রায় মেলা বসে গেছে, সব রকম জিনিস রয়েছে। আমরা আবার টোটো নিয়ে ব্যান্ডেল স্টেশন ফিরে এলাম। এই ছিল আমাদের আজকে সারাদিনের কাজ। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো